হ্যালো। আজ আমরা যে ক্লাসটি করতে চলেছি সেটা হলো ট্যাক্সোনমি। এটা বলা হয় শ্রেণীবিন্যাস। এটা ক্লাস 9-এর এনসিইআরটি অধ্যায় 7, এবং এই অধ্যায়ে আমরা যা করব সেটা হলো এনসিইআরটির সম্পূর্ণ বাংলাতে ডিটেলসটা পড়ব, এবং আগের বছর অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের রেলে এক্সামিনেশন, বিশেষ করে 2018 গ্রুপ ডি, 2019-এর গ্রুপ ডি এবং 2019-এর এনটিপিসিতে কী কী কোশ্চেন এসেছিলো এই চ্যাপ্টারের উপরে, সেগুলো আমরা ডিটেলসে দেখব। তার আগে আমরা একটা ব্রিফ আইডিয়া নিয়ে নেবো। কী আইডিয়া নেবো, যে শ্রেণীবিন্যাস কী, শ্রেণীবিন্যাস ব্যাপারটা কী, শ্রেণীবিন্যাস নামকরণ করেছিলেন কে, এবং জীবকুলকে কতগুলো ভাগে ভাগ করা হয়, এবং কী কী ক্লাসিফিকেশন বা ট্যাক্সোনমি ওয়াইজ ক্লাসিফিকেশন আছে, এইগুলো আমরা জানবো। তার মধ্যে তাহলে চলো শুরু করা যাক। লেটস স্টার্ট। প্রথমে চলে আসছে, বলা হয় যে শ্রেণীবিন্যাস কী। তাহলে শ্রেণীবিন্যাসের নিয়ম পদ্ধতি সম্পর্কে বা তার ডিটেল সম্পর্কে আমরা যতটা জানি, তার মধ্যে এটা হচ্ছে যে শ্রেণীবিন্যাস নিয়ম পদ্ধতি এবং ব্যবহারকে বলা হয় ট্যাক্সোনমি, এবং এটা প্রথম আবিষ্কার করেছে এবং এটা প্রথম নামকরণ করেছিলেন ট্যাক্সোনমি শব্দটি এপি দ্য ক্যান্ডলে ব্যবহার করেছিলেন। কিন্তু এপি দ্য ক্যান্ডলে যদি তো এপি দ্য ক্যান্ডলে এর নামকরণ করলেও পরবর্তীকালে যেটা হয়ে থাকে সেটা হয়েছে কি, যে ট্যাক্সোনমির জনক বলা হয় কার্ল লিনিয়াসকে। তিনি সমস্ত জীবজগৎকে দুটি ভাগে ভাগ করেন, এবং কার্ল লিনিয়াস বা ক্যারোলাস লিনিয়াস তিনি সর্বপ্রথম শ্রেণীবিন্যাসের কাঠামো 7খানা স্তরের কথা উল্লেখ করেন, এবং প্রত্যেকটা ক্যাটাগরিকে বলা হয়, এবং প্রত্যেকটা স্তরকে বলা হয় ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরির অন্তর্গত জীবকে বলা হয় ট্যাক্সন। এবং এই সিস্টেমেটিক শব্দটা, এই শব্দের প্রবক্তা ছিলেন ক্যারোলাস লিনিয়াসই, এবং তিনি জীবের পারস্পরিক সম্পর্কে সায়েন্টিফিক অ্যানালাইসিসকে এই ব্যাপারে ঠিক বলেছেন। এবং এখানে তারা 7খানা, যে ক্যারোলাস লিনিয়াস, যিনি যাকে বলা হয় জীবজগতের শ্রেণীবিন্যাসের জনক, ফাদার অফ দ্য ক্লাসিফিকেশন, তার প্রচলিত 7খানা ক্লাসিফিকেশন কী কী ছিল? একটা কিংডম বা রাজ্য বা জগৎ, ফাইলাম মানে পর্ব, ক্লাস মানে শ্রেণী, অর্ডার মানে ক্রম, ফ্যামিলি মানে পরিবার, জেনাস মানে গণ, এবং স্পিসিস মানে প্রজাতি। এর মধ্যে সব থেকে হাইস্ট ক্যাটাগরি হলো এই যে 7খানা ক্যাটাগরি। তো 7খানা ক্যাটাগরি সব থেকে হাইস্ট ক্যাটাগরি হলো জগৎ, বা বলা হয় হাইস্ট ক্যাটাগরি হলো জগৎ বা কিংডম, এবং সব থেকে লোয়েস্ট ক্যাটাগরি হলো বলা প্রজাতি বা স্পিসিস। এই প্রজাতি শব্দের প্রবর্তন করেছিলেন কি? এই প্রজাতি শব্দটা প্রবর্তন করেছিলেন সায়েন্টিস্ট জন রে, এবং যিনি পরবর্তীকালে সায়েন্টিস্ট জন রে তিনি প্রবর্তন করেছিলেন। এবং দ্বিপদ নামকরণ বলতে গণ এবং প্রজাতিকে সাধারণত বোঝানো হয়। দ্বিপদ নামকরণ বলা হয় যে বাইনমিয়াল বলা হয় নমেনক্লেচার। এক্ষেত্রে দ্বিপদ নামকরণের ক্ষেত্রে জেনাস এবং স্পিসিস, অর্থাৎ লাস্ট যে দুটো 6 এবং 7কে বোঝানো হয়। তো আমাদের টার্গেট কি, এই 7খানা নামই পরপর মনে রাখতে হবে। যেমন এটা দিয়ে আগের বছর কোশ্চেনও এসেছিল, সেটা আমরা যখন দেখব কোশ্চেন তখন আমরা দেখব। তো এরপরে যেটা বলা হচ্ছে যে তো এই যে এই ক্লাসিফিকেশন প্রথম দুটো ভাগে ভাগ করেছিলেন জীবকুলকে, সেটা হলেন ক্যারোলাস লিনিয়াস। তিনি বলেছিলেন কি, যে 2 কিংডম ক্লাসিফিকেশন, যে এই যে কিংডম মানে রাজ্য, এটাকে দুটো ভাগে ভাগ করে, একটা উদ্ভিদ রাজ্য, একটা প্রাণী রাজ্য, ক্যারোলাস লিনিয়াস। তারপরে চলে আসে বলা হয় 3 কিংডম ক্লাসিফিকেশন। 3 কিংডম ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কি হয়, এখানে 3খানে ভাগে ভাগ করা হয়, প্ল্যান্ট, অ্যানিমিলিয়া এবং প্রোটিস্টা। এটা ভাগ করেছিলেন কে, আর্নেস্ট হেকেল। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের 4 কিংডম রাজ্য বা ক্লাসিফিকেশন, যাকে বলা হয় যে 4টের মধ্যে কি, এটা আবিষ্কার করেছিলেন কোপ্ল্যান্ট, এবং এর নামকরণ করেছিলেন কে, প্ল্যান্ট। কীভাবে ভাগ করেছিলেন, প্ল্যান্ট, অ্যানিমাল, প্রোটিস্টা, ফাঙ্গি। অর্থাৎ প্রথমে ছিল প্ল্যান্ট আর অ্যানিমাল, থার্ড এলো প্ল্যান্ট, অ্যানিমাল, প্রোটিস্টা, ফোর্থ এলো প্ল্যান্ট, অ্যানিমাল, প্রোটিস্টা এবং ফাঙ্গি, আর ফিফথ আসছে। ফিফথ সব থেকে ইম্পর্টেন্ট, আর.এইচ হুইটেকার এটা আবিষ্কার করেছিলেন, এবং এটাকে বলা হয় যে 5টা ভাগে ভাগ করা হয়, মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্ট এবং অ্যানিমাল। তার মধ্যে সব থেকে লোয়েস্ট ক্যাটাগরির মধ্যে পড়ে জীবগুলির মধ্যে পড়ে মোনেরা, তারপরে আসছে প্রোটিস্টা, তারপরে ফাঙ্গি এবং প্ল্যান্ট অ্যানিমাল। আমরা এই সবকটারই আমরা ডিটেলস পড়বো। তার আগে যেটা চলে আসছে যে এটা একটা প্যারামিজিয়ামের, এটা ফটোর মধ্যে পড়ে বা ছবি, যেখানে প্যারামিজিয়ামে ঠিক নিউক্লিয়াসকে দেখানো হয়। যেমন আমরা প্রথমেরটা দেখেছিলাম যে একটা অ্যামিবার একটা ফটো, তারপরে চলে আসছে এখানে
এরপরে এরমভাবে আমরা যদি দেখি নিচের দিকে তাহলে দেখবো যে এই হলো আমাদের চ্যাপ্টার ইনসেক্টিভ। এখানে বলা হচ্ছে যে আমাদের চারপাশে বিপুল সংখ্যক জীবকোষ সম্পর্কে কখনো কখনো ভেবেছো কি, যদি ভেবে দেখো লক্ষ্য করবে যে প্রতিটা জীবই অন্য জীব থেকে আলাদা, কম বেশি পৃথক, এবং সেক্ষেত্রে কী কী বলা হয়েছে আমরা দেখি যে গরু এবং জার্সি গরুর কথা শুনেছি। একটা দেশি গরুকে কী করে জার্সি গরুর মতো দেখতে না, এইসব ব্যাপারে ডিটেলস দেওয়া হয়েছে। এখানে কাজের সময় আমাদের সিদ্ধান্তে আসতে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা প্রয়োজন হয়, এইসব ডিটেলস দেওয়া আছে। তার মানে এখানে অতটা ইম্পর্টেন্ট নয়, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই ক্লাসিফিকেশনের ব্যাপারে। তো ক্লাসিফিকেশনের ব্যাপারে এই ফিফথ কিংডম ক্লাসিফিকেশন, 5টা রাজ্যের ক্লাসিফিকেশন যেটা হুইটটেকার বার করেছিলেন বা হুইটটেকার আবিষ্কার করেছিলেন সেটা ছিল, বা তিনি বিভাজন করেছিলেন মনেরা প্রোটিস্টা ফাঙ্গি মানে ছত্রাক, উদ্ভিদ গোষ্ঠী, প্রাণী গোষ্ঠী, কোষের গঠন, পোষ্যদ্রব্যের উৎস, পুষ্টি পদ্ধতি এবং দেহ সংগঠন। তাহলে এই যে 4টে পয়েন্ট, এই 4টে পয়েন্টই আমাদের পরীক্ষায় এসেছিল যে কোনটার উপর ঠিক ভিত্তি করে এগুলো তৈরি হয়েছিল। যখন আমরা কোশ্চেন করব তখন দেখাবো যে কোষের গঠন, পুষ্টিদ্রব্যের উৎস এবং পুষ্টি পদ্ধতি এবং দেহের গঠন, এইগুলোর উপর ডিপেন্ড করে। যেমন বলা হচ্ছে এইটা যে কোষের গঠন, এটা একটুখানি কালার চেঞ্জ করতে হবে। বলা হচ্ছে যে এটা কোষের গঠন, পুষ্টি পদ্ধতি এবং কোথায় গেল, কোষের গঠন, পুষ্টি পদ্ধতি এবং দেহ সংগঠনের উপর ভিত্তি করে। তাহলে কটা হলো, 1, 2, 3, 4টে, এই 4টে পয়েন্টের উপর ভিত্তি করে এই শ্রেণীগুলো তৈরি করা হয়েছে। এখন বলা হচ্ছে যে এটা একটু মুছে দিই। তো এরপরে যেটা বলা হচ্ছে যে আর্কিব্যাকটেরিয়া এবং ইউব্যাকটেরিয়াতে ভাগ করেছিলেন তিনি। শ্রেণীবিন্যাসের যে পরিমার্জন করেছিলেন তাও প্রচলিত। শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপে তিনি উপকোষী নামকরণ করে, এই নামকরণগুলো ছকে দেখানো হয়েছে। বলা হচ্ছে একইভাবে আমরা যেটা করেছি, যেমন রাজ্য হলো মানে কিংডম, পর্ব মানে এই যেটা আমরা করলাম এখান থেকে, যে রাজ্য ফাইলাম মানে পর্ব, ক্লাস মানে শ্রেণী। তো এখানে পর্বকে দুটো ভাগে ভাগ, এখানে পর্বকে আবার প্রাণীদের ক্ষেত্রে বলা হয়। যেমন এখানে বলা হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে পর্বকে বলা হয় প্রাণীদের জন্য পর্ব, আর উদ্ভিদের জন্য ভাগ করা হয় বিভাগে। এরপরে চলে আসে শ্রেণীর মধ্যে কি পড়ছে বলা হয় যে ক্লাস, তারপরে বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যেটা করব সেটা হলো যে কিছু কোশ্চেন করব। কোশ্চেনের মধ্যে কি পড়ছে, প্রথমে কোশ্চেন চলে আসছে আমাদের যে ট্যাক্সোনমি শব্দটির জনককে। তো যেটা আমরা দেখেছি আর কি, সেটা হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার কি হবে, যে ট্যাক্সোনমি জনক হচ্ছে এখানে অপশন দেওয়া আছে আইচলার, অ্যাংলার, বেনথাম এবং হুকার ও কার্ল লিনিয়াস। এই কোশ্চেনটা এসেছিল আরআরবি গ্রুপ ডিতে এসেছে, এবং তারপরে এসছে আবার আরআরবি এনটিপিসিতেও এসছে। তো এটা আমরা কি করব, এটা আমাদের অ্যান্সার জানতে হবে। সেটা হলো কার্ল লিনিয়াস, বলা হয় কার্ল লিনিয়াস ছিলেন এর অ্যান্সার হবে কার্ল লিনিয়াস। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সমস্ত জীবকুলের দ্বিপদ নামকরণের জনক কাকে বলা হয়। তাহলে সমস্ত জীবকুলের দ্বিপদ নামকরণের জনক কাকে বলা হয়, সমস্ত জীবকুলের দ্বিপদ নামকরণের জনক বলা হয় লুই পাস্তুর, কার্ল লিনিয়াস, চার্লস ডারউইন এবং জেমস ওয়াটসন। তো এটা এনটিপিসি এসেছিল 2021-এ। তো এই কোশ্চেনের অ্যান্সার হবে যে কার্ল লিনিয়াসকেই বলা হয়। তারপরে কোশ্চেন যেটা চলে আসে সেটা হচ্ছে ফাদার অফ দ্য মডার্ন বোটানিকে কাকে বলা হয়। ফাদার অফ দ্য মডার্ন বোটানি এখানে আছে অপশন গ্রেগার জোহান মেন্ডেল, লুই পাস্তুর, কার্ল লিনিয়াস এবং এডওয়ার্ড জেনার। তো এখানে অ্যান্সার হবে যে ফাদার অফ দ্য মডার্ন বোটানির ক্ষেত্রেও কার্ল লিনিয়াসকেই বলা হয়, তিনি সব কিছু এদিক থেকে। তারপরে চলে আসে 4 নম্বর, বলা বিজ্ঞানসম্মতভাবে নামকরণের পদ্ধতি আবিষ্কার করেছিলেন কে, এটাও হবে কার্ল লিনিয়াস, যেটা ওই দ্বিপদ নামকরণ যেখানে আছে গনা স্পিসিসের কথা, চেনা সায়েন্স স্পিসিসের কথা আসছে। এর পরের যেটা শুরু হবে সেটা হচ্ছে
কারোর দেহেই বহুকোষী, এমনকি এদের কারোর দেহে বহুকোষী কোনো বলা হচ্ছে যে এইসব জীবের কোষে সুস্পষ্ট নিউক্লিয়াস পর্দাপিত কোষীয় অঙ্গ থাকে না, এমনকি এদের মধ্যে কারোর দেহেই বহুকোষী দেহ সংগঠন থাকে না। অপরদিকে অন্য কয়েকটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বা এরা বৈচিত্র্য প্রদর্শন করে, এদের মধ্যে কিছু জীবে কোষ প্রাচীর থাকে, আবার কিছু জীবে থাকে না। সর্বত বহুকোষী জীব কোষ প্রাচীর থাকা বা না থাকার তুলনায় এই ধরনের জীবে কোষ প্রাচীর থাকা বা না থাকা বিষয়টা এদের দেহে অনেকটা প্রকাশ পায়। এই গোষ্ঠীভুক্ত জীবেদের কিছু স্বভোজী হয়, বাকিগুলো পরভোজী পুষ্টি পদ্ধতি দেখা যায়। স্বভোজী পুষ্টি পদ্ধতিতে এরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে, আর পরভোজী পুষ্টি পদ্ধতিতে অন্য পরিবেশ থেকে খাবার তৈরি করে, খাবার সঞ্চয় করে বা সংগ্রহ করে। এই গোষ্ঠীভুক্ত জীবদের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া, কী রয়েছে এই সকল, ঠিক আছে, জীবেদের মধ্যে এই সকল জীবেদের মধ্যে রয়েছে কী, এই সকল জীবেদের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া, ঠিক আছে, নীলাভ সবুজ শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া এবং মাইক্রোপ্লাজম। তো এখানে দেখানো হয়েছে যেটা, ঠিক আছে, এখানে দেখানো হয়েছে যেটা, সেটা হচ্ছে গিয়ে যে এর মধ্যে তাহলে কী হচ্ছে দেখানো হয়েছে। এর মধ্যে যেমন এইটা আমাদের প্রথমে চলে আসছে, সেটা হচ্ছে কি যে এটা একটা মনেরার মধ্যে পড়ে, মনেরার এর মধ্যে পড়ছে। এটাকে যদি আমরা দেখতে পারি, তো এটা একটা মনেরার এক্সাম্পলের মধ্যে পড়ছে। এটা একটা এটা একটা মনেরার এক্সাম্পলের মধ্যে পড়ছে। তাহলে মনেরাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি ওই ব্যাকটেরিয়াকে দুটো ভাগে ভাগ করা, আর্কি ব্যাকটেরিয়া, যেটা আমাদের আগে যেটা আমরা করেছিলাম, এই যে গোষ্ঠী জীব গোষ্ঠী। তো যাই হোক, এখান থেকে তাহলে চলে আসছে আমাদের এটা। এরপরের যে কোশ্চেনের অ্যান্সারের দিকে আমরা যাব, সেটা হলো কত নম্বর হচ্ছিল আমাদের, 425 সম্ভবত। 425-এর পরে যে কোশ্চেন অ্যান্সারের দিকে যাব, সেটা হচ্ছে 426। বলা হয় লিভিং অর্গানিজম হয়ে গেল। 428 হয়ে গেছে, 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে কোনটার অন্তর্ভুক্ত করা হয়নি, তার মধ্যে পড়বে মনের আগে। এরপরে চলে আসছে, বলা হয় যে 5 কিংডম ক্লাসিফিকেশনে নামকরণের ক্ষেত্রে নামকরণ করেছিলেন ওই ফাইভ কিংডম ক্লাসিফিকেশন নামকরণ করেছিলেন কে? 5 কিংডম ক্লাসিফিকেশন নামকরণ করেছিলেন, ঠিক, হুইটেকার। একটু আগে আমরা পড়েছি, ঠিক আছে, হুইটেকার। আর যেটা আসছে সেটা এরপরে যে 5 কিংডম ক্লাসিফিকেশনের পুষ্টি প্রধান ভিত্তি কী কী ছিল, যে কোশ্চেনের অ্যান্সারটা আমরা তখন পড়ছিলাম, যে পুষ্টি, শ্বসন, সংবহন, রেচন, তার মধ্যে পড়ছে কোনটা, পুষ্টি। এর মধ্যে পড়ছে পুষ্টি। এরপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে গিয়ে 430 হলো, 431 বলা হচ্ছে প্রস্তাবিত 5 রাজ্য শ্রেণীবিন্যাস কোন গ্রুপটা অন্তর্ভুক্ত করেননি হুইটেকার। 5 রাজ্য শ্রেণীবিন্যাসের দ্বারা 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের মধ্যে আমরা কী দেখেছিলাম, তার মধ্যে ছিল অ্যানিমিলিয়া, প্রোটিস্টা। তাহলে 5 কিংডম ক্লাসিফিকেশনে মনেরা, প্রোটিস্টা, উদ্ভিদ গোষ্ঠী, মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, উদ্ভিদ গোষ্ঠী এবং প্রাণী গোষ্ঠী, তার মধ্যে দেখা যাচ্ছে। তার মানে অর্থাৎ বলা যায় এখানে প্রোটোজোয়াটা এর মধ্যে পড়ে না, অর্থাৎ এর মধ্যে কোনটা পড়ে না, সেটা হচ্ছে অন্তর্ভুক্ত করেননি। কোনটা অন্তর্ভুক্ত করেনি সেটা হচ্ছে আমাদের অ্যান্সার, বলা হয় প্রোটোজোয়া। তাহলে এর মধ্যে প্রোটোজোয়াটা এর মধ্যে পড়ে না, প্রোটোজোয়াকে ঠিক হুইটেকার ক্লাসিফিকেশনে অন্তর্ভুক্ত করেনি, প্রোটোজোয়াকে এখানে তিনি ক্লাসিফিকেশনে অন্তর্ভুক্ত করেননি। তারপরে চলে আসছে আমাদের যে পরের কোশ্চেন, বলা হয় শ্রেণীবিন্যাসের কোন স্তর ফ্যামিলি এবং স্পিসিসের মাঝখানে আসে। এটা কিন্তু এনটিভিসিতে এসেছিল, ঠিক রিসেন্ট, সুতরাং কোশ্চেন আসার চান্স খুবই বেশি। তাহলে এনটিভিশনে বলা হয়েছে যে শ্রেণীবিন্যাসে কোন স্তর ফ্যামিলি এবং স্পিসিসের মাঝখানে আসে, ফ্যামিলি এবং স্পিসিসের মাঝখানে আসে। অর্থাৎ আমরা যদি স্তর অনুযায়ী দেখি, অর্থাৎ দেখা যাবে এখানেই যেটা আমরা করলাম, ফ্যামিলি এবং স্পিসিসের মাঝখানে আসছে। স্পিসিস আর ফ্যামিলি, গোত্র মানে ফ্যামিলি এবং স্পিসিসের মাঝখানে কি আসছে, বলা হয় জেনাস। তাহলে যদি আমরা কোশ্চেন অ্যান্সারের দিকে যাই, সেদিকে দেখবো আমাদের কি হবে অ্যান্সার। ফ্যামিলি এবং স্পিসিসের মাঝখানে আসছে কে, বলা হয় অ্যান্সার হবে আমাদের জেনাস বা গণ হচ্ছে ফ্যামিলি এবং স্পিসিসের মাঝখানে। কোনটা অ্যানিমেলের রাজ্যের অন্তর্ভুক্ত, অ্যানিমেলের রাজ্যের অন্তর্ভুক্তর মধ্যে কোনটা পড়ে, প্রোটোজোয়া, মেটাজোয়া, কোয়ানজোয়া এবং পিপিয়েন্স। তাহলে অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে পড়ছে কোনটা, প্রোটোজোয়া। মেটাজোয়া নাম শুনিনি আমরা।
তাহলে হয়ে গেল। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে বহুকোষী কোষপর্দাবিহীন জীব কোন শ্রেণীর মধ্যে পাওয়া যায়। তাহলে বহুকোষী কোষপর্দাবিহীন, তাহলে কোষপর্দা মানে অর্থাৎ বলা সেল ওয়াল একমাত্র প্রাণীদের নেই। তাহলে অথচ প্রাণীরা বহুকোষী এবং প্ল্যান্টটিও বহুকোষী, এর মধ্যে মনেরা প্রোটিস্টারা বহুকোষী নয়। তাহলে অ্যান্সার হওয়া উচিত ঠিক আছে দুটোর মধ্যে, মনেরা এবং অ্যানিমিলিয়া এবং প্ল্যান্টির মধ্যে। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে বলা হয় যে কোষপর্দাবিহীন মানে অ্যানিমিলিয়া হলো কোষপর্দাবিহীন। হয়ে গেল। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ক্যাভালিয়ার স্মিথ জীবকে কতগুলো স্তরে ভাগ করেছিলেন। এই ক্যাভালিয়ার স্মিথ জীবকে কতগুলো স্তরে ভাগ করেছিলেন? ক্যাভালিয়ার স্মিথ জীবকে ভাগ করেছিলেন, ইনি ছিলেন একজন ব্রিটিশ জুওলজিস্ট থমাস ক্যাভালিয়ার স্মিথ। তিনি 1998 সালে এটাকে ভাগ করেছিলেন এবং তিনি ভাগ করেছিলেন যথাক্রমে 6টা ভাগে। তো 6টা ভাগের মধ্যে কী কী ছিল, এখানে ওই অ্যানিমিলিয়ার প্রোটিস্টা ফাঙ্গি ছিল, তার সাথে তিনি ব্যাকটেরিয়াকে এখানে তিনি যুক্ত করেছিলেন। ঠিক আছে ব্যাকটেরিয়াকে তিনি যুক্ত করেছিলেন এখানে ব্যাকটেরিয়াকে। যে এখানে যেটা বলা হচ্ছে যে লিনিয়ার অনুক্রমকে অধক্রম অনুযায়ী সাজাও, অর্থাৎ বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে। সেক্ষেত্রে কি কি আসছে, কিংডম, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, ক্লাস, ফাইলাম, অর্ডার, তারপরে কিংডম, অর্ডার, স্পিসিস, জেনাস, ক্লাস, ফ্যামিলি, তারপরে চলে আসছে ফাইলাম, তারপরে চলে আসছে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস আর এবং ফ্যামিলি, এবং সব শেষে চলে আসছে সব শেষেরটা চলে আসছে স্পিসিস, ফ্যামিলি, জেনাস, অর্ডার, ক্লাস, ফাইলাম, কিংডম। তো আমরা যেটা পড়েছিলাম সেটা কি পড়েছিলাম, যে টপিক ওয়াইজ যে কোনটার পরে কোনটা, সেক্ষেত্রে অপশন ওয়াইজ আমাদের কী কী আসবে, যে প্রথমে আমরা পড়েছিলাম কিংডম, তারপরে ফাইলাম। তাহলে এখানে দেখতে হবে কোনটা আছে কিংডম, ফাইলাম, প্রথমে আছে কোনটা কোথায়, কিংডম, তারপরে ফাইলাম, তারপরে তো দেখা যাচ্ছে কিংডম, ফাইলাম আছে এই অপশনটা, অর্থাৎ অপশন 3 এটা হবে। হ্যাঁ, তো তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম, সেটা হচ্ছে অপশন 3। এটা এসেছিল 2018 গ্রুপ ডিতে এসেছিল। তারপরে চলে আসে প্রাণীবিদ্যা শ্রেণীবিন্যাসে অনুক্রম, এখানে কিংডমটাকে বাদ দেওয়া হয়েছে, দিয়ে যেটা করা হয়েছে। তাহলে এখানে আমরা যেটা করলাম সেটাই ফাইলাম, ক্লাস, ফ্যামিলি, অর্ডার, স্পিসিস, জেনাস, স্পিসিস। এবারে ভালো করে দেখতে হবে, ফাইলাম, ক্লাস, ফ্যামিলি, অর্ডার, জেনাস, স্পিসিস, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। আবার চলে আসছে যে 4 নম্বর হচ্ছে ফাইলাম, অর্ডার, ফ্যামিলি, ক্লাস, জেনাস, স্পিসিস। এখানে এর মধ্যে ধরো কোনটা হবে, যে তাহলে এখানে যেমন আমরা আগের কোশ্চেনটা দেখেছিলাম 423-এরটা, এটা ওয়াইসিটি থেকে নেওয়া হয়েছে। ওয়াইসিটি মানে ইয়ং চ্যাম্পিয়ন টিচিং বা এরকম সামথিং কিছু একটা পাবলিকেশনের যে বইটা ছিল, তার থেকে এই কোশ্চেনগুলো তোলা। তো এর কোশ্চেন নাম্বার ওয়াইজ কোশ্চেনগুলোকে তোলা হয়েছে। তো এখানে যেটা চলে আসে, তাহলে এখানে অপশান চলে আসে কোনটা, বলা হচ্ছে যে 3 নম্বরটাকে, যেটা বলো ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এটা হলো আমাদের অ্যান্সার। এরপরে যেটা চলে আসছে কি, সেটাকে বলা হচ্ছে 425-425-এর বলা হচ্ছে যে কোন লিভিং অর্গানিজমকে রাজ্যে রাখা হবে যারা এককোষী ইউক্যারিওটিক সালোক সংশ্লেষী এবং ছত্রাক, মনেরা, প্রোটিস্টা এবং প্ল্যান্টি। তাহলে এখানে বলা হচ্ছে যে এককোষী ইউক্যারিওটিক এবং সালোক সংশ্লেষী। তাহলে এককোষী ইউক্যারিওটিক সালোক সংশ্লেষী মানে কোনটার মধ্যে পড়ে, এর মধ্যে এককোষী কোনটা? সাধারণত প্ল্যান্টি হয়ে থাকে ঠিক বহুকোষী, এটাও 2018-তে কোশ্চেনটা এসেছিল। সাধারণত প্ল্যান্টি হয়ে থাকে ঠিক বহুকোষী, কিন্তু এখানে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে কি, সাধারণত এখানে প্ল্যান্টি হয়ে থাকে ঠিক বহুকোষী। তাহলে আমাদের এখানে অ্যান্সার দাঁড়াচ্ছে কোনটা, এখানে অ্যান্সার দাঁড়াচ্ছে আমাদের যে কোন রাজ্যে, অর্থাৎ এর মধ্যে এককোষী ইউক্যারিওটিক আবার সালোক সংশ্লেষীয়। তাহলে ছত্রাক তো সালোক সংশ্লেষ। তো এখানে যেটা বলা হচ্ছে যে এখানে ক্যাভালিয়ার স্মিথ 1998 সালে তিনি ওই আগের যে ঠিক হুইটেকারের 5টা ক্লাসিফিকেশনের সাথে এখানে যুক্ত করেছিলেন ব্যাকটেরিয়াকে। বলা হয় ব্যাকটেরিয়াকে তিনি এখানে যুক্ত করেছিলেন, ব্যাকটেরিয়াকে এখানে যুক্ত করা হয়েছিল। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। চলে আসি পরের কোশ্চেনে কি আছে, যে বলা হয় শ্রেণীবিন্যাসের কোন গ্রুপে অনুরূপ বৈশিষ্ট্য জীবের সংখ্যা সব থেকে বেশি। শ্রেণীবিন্যাসের কোন গ্রুপে অনুরূপ জীবের সংখ্যা সব থেকে বেশি?
সব থেকে বেশি তাহলে অর্থাৎ বলা যায় যে এখানে এই ক্লাসিফিকেশনে সব থেকে বেশি সংখ্যক অর্গানিজম পাওয়া যায় সেটা হলো কিংডম। তাহলে সেটা হচ্ছে কি, সেটা হবে অ্যান্সার হবে কিংডম। কিংডমের ক্ষেত্রে কি আসছে বলা হয়, মানে অর্থাৎ রাজ্য, ঠিক আছে, যেটা আমাদের প্রথমে অ্যান্সার ছিল আর কি, বলা হয় কিংডম। তারপরে যেটা চলে আসছে বলা হয় সিস্টেম ন্যাচুরি। এই সিস্টেম ন্যাচুরি এটা লিখেছিল কে প্রথম? সিস্টেমা ন্যাচুরি প্রথম লিখেছিলেন কে? প্রথম লিখেছিলেন ক্যারোলাস লিনিয়াস সিস্টেমা ন্যাচুরি লিখেছিলেন, এবং তার জন্য তিনি এটা 1735 সালে লিখেছিলেন। তিনি এটা লিখেছিলেন 1735 সালে সম্ভবত, হ্যাঁ 1735 সালে তিনি এটা লিখেছিলেন সিস্টেমা ন্যাচুরি। 1735 সালে, সরি 1735 সালে, 1735 সালে লিখেছিলেন। তো হয়ে গেল। এরপরে যে কোশ্চেন কিছু আছে তার আগে আমরা কিছু ডিটেলস দেখব, যেটা হচ্ছে কে এই যে সজীব বস্তু এটা পঞ্চরাজ্য ক্লাসিফিকেশন, 5 রাজ্য ক্লাসিফিকেশন, যেটা 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে ভাগ করা হচ্ছে। এর মধ্যে দু ধরনের জীব আছে, একটা প্রোক্যারিওটিক জীব বলা আদি নিউক্লিয়াসযুক্ত জীব, এবং ইউক্যারিওটিক জীব আদর্শ নিউক্লিয়াসযুক্ত। তার প্রোক্যারিওটিকের মধ্যে মনেরা পড়ে যায়, অর্থাৎ যত আদি নিউক্লিয়াসযুক্ত জীব সব কিছু এককোষী এরা 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 মনেরার মধ্যে পড়ে। দ্বিতীয় হচ্ছে কি বলা হয় যে ইউক্যারিওটিক জীবকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা এককোষী, একটা বহুকোষী। এককোষী ইউক্যারিওটিকের মধ্যে পড়ে, এদের আদর্শ ঠিক নিউক্লিয়াস আছে অথচ এটা এককোষী, সেটা হলো প্রোটিস্টা। আর আদর্শ নিউক্লিয়াসযুক্ত বহুকোষী জীবকে দুটো ভাগে ভাগ করা হয়, কোষপ্রাচীরযুক্ত, কোষপ্রাচীরবিহীন। মানে কোষপ্রাচীর বলা হয় বিহীন, তাহলে কোষপ্রাচীরযুক্ত দুটোকে ভাগ করা হয়, যাকে সালোক সংশ্লেষ করতে পারে না যাকে বলে ছত্রাক, সালোক সংশ্লেষ করতে পারে যাকে বলা হয় উদ্ভিদ রাজ্য, আর কোষপ্রাচীরবিহীন তাকে বলা হয় প্রাণী রাজ্য। এবারে বলা হচ্ছে কোনটাকে উদ্ভিদ জগতের উভচর বলা হয়? কোনটাকে উদ্ভিদ জগতের উভচর বলা হয়? তাহলে অ্যান্সার আসবে কি? উভচর মানে ওই অ্যাম্ফিবিয়ান অফ দ্য প্ল্যান্ট কিংডম বলা হয়, তার মধ্যে চলে আসছে কোনটা? অ্যান্সার হচ্ছে ব্রায়োফাইটা। ব্রায়োফাইটাকে বলা হয় উদ্ভিদ জগতের উভচর। এর পরের কোশ্চেন চলে আসছে, বলা হয় শ্রেণীবিন্যাসের কোন রাজ্যে শ্রেণীবিন্যাসের কোন রাজ্যে প্রাণীটা এককোষী এবং প্রোক্যারিওটিক কোষ যুক্ত, যেমন ব্যাকটেরিয়া এর মধ্যে। তাহলে ব্যাকটেরিয়া কার মধ্যে পড়ে? তখন পড়লাম আমরা ব্যাকটেরিয়া পড়ে মনেরার মধ্যে, হয়ে গেল। এরপরে চলে আসছে বহুবিভাজন পদ্ধতি দেখতে পাওয়া যায় কার কার? বহুবিভাজন পদ্ধতি দেখা যায় সাধারণত এখানে কি কি অপশন আছে? ইস্ট, হাইড্রা, প্লাজমোডিয়াম, প্ল্যানেরিয়া। তার মধ্যে দেখতে পাওয়া যায় প্লাজমোডিয়ামের ক্ষেত্রে মাল্টিপল ঠিক ফিশন পদ্ধতিতে এদের দেহটা টুকরো টুকরো ভাগ হয়ে যায়, গিয়ে তারপরে তা থেকে ঠিক নতুন জীব আসে বা জন্মায়। এরপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে কি যে এখানে ওই শ্রেণীবিন্যাসের কয়েকটা ডিটেলস আমরা দেখেছি, যেটা আমরা একটুখানি দেখতে পারবো যে এই ক্লাসিফিকেশনসে শুরুর আগে কতগুলো বৈশিষ্ট্য ডিটেলস, বহুকোষী জীব কীভাবে এককোষী না, এগুলোকে জানতে হবে। তো এই যে শ্রেণীবদ্ধ জীবের কথা আমরা ওইখানে উল্লেখ করলাম যে প্রোটিস্টা। এরপরে যাই হোক, এর পরের ভিডিও যেটি হবে সেটা হলো টোটালি প্রোটিস্টার উপরে হবে। প্রোটিস্টার যাবতীয় কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা ডিসকাস করব। এই ভিডিওটি কে দেখার জন্য, পরবর্তী যে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং চেষ্টা করো যাতে লাইক এবং শেয়ার করতে পারো। এই ভিডিওটি টোটালি বেস করে তৈরি করা হচ্ছে সায়েন্সের যে আপকামিং এক্সামিনেশনগুলো, যেমন এলপি টেকনিশিয়ান, এলপি লোকো পাইলট, এবং যে গ্রুপ ডি, এনটিপিসি, এগুলো যে আসতে চলেছে, এবং আরপিএফ, স্পেসিফিক্যালি যে আরপিএফের নোটিফিকেশন সব শেষ হলো, এই সবগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ রেলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেই ম্যাক্সিমাম সায়েন্স কোশ্চেন আসে, এবং রেলে সায়েন্সের পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো চেষ্টা করো তোমরা যতটা পারো ভিডিওটা দেখে ঠিক নিজেদের কনসেপ্টকে ক্লিয়ার রাখা, এবং কোথা থেকে কি কোশ্চেন আসে বা ইনসেটের থেকে কী কী কোশ্চেন আসে। তোমরা তো দেখালাম যে টোটালি সমস্ত কোশ্চেনই প্রায় ঠিক আছে উপর থেকে এসছে। যাই হোক, ওকে, থ্যাংক ইউ।